হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞানের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে, কারণ এখান থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো এবার আমরা সিলেবাসটা দেখে নিই। তো তোমাদের সিলেবাসে এই যে 7টি চ্যাপ্টার: ভৌত পরিবেশ, তাপ ও আলো, সময় ও গতি, পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, পরিবেশ ও জনস্বাস্থ্য, এই 7টা চ্যাপ্টারই আছে। এবার নাম্বার প্যাটার্নটা দেখে নিই, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে। তো প্রতিটি চ্যাপ্টার থেকে 3টে করে এমসিকিউ, 2টো করে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, 1টা করে 2 নম্বরের প্রশ্ন এবং 1টা করে 3 নম্বরের প্রশ্ন আসবে। প্রতিটি চ্যাপ্টার থেকে তোমাদের মোটামুটি 10 নম্বর করে আসবে। তো প্রতিটি চ্যাপ্টারে তোমাদের সমান গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। এবার মেন ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার করে টোটাল 5টা। প্রথমটা বলছে মানবদেহে ক্যালসিয়ামের ওজনানুপাতিক শতাংশ কত? সেটা হচ্ছে 1.44। 2, সূর্যকে প্রদক্ষিণরত পৃথিবীর গতিটা কেমন? সেটা হচ্ছে ঘূর্ণন ও বৃত্তাকার পথে গতি। 2 রকম গতি দেখায়, ঘূর্ণন এবং বৃত্তাকার পথে। রক্তে পিএইচের মান কত? এটা হচ্ছে 7.35 থেকে 7.45। তো 7-এর ঘরে এটা মনে রাখবে যে রক্তে পিএইচের মান। 4, বলের সিজিএস একক হচ্ছে কি? ডাইন। এসআই এককটা কি তোমরা বলের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপর বলছে ফসফেট মূলকের সংকেত কি? ফসফেটের সংকেত হচ্ছে PO4 3-। তারপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 5টা দিতে হবে, 1 করে 5 নাম্বার। প্রথম প্রশ্ন, মন্দনের একক কি? মন্দনের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2, কোন গাছের পাতা দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় খুলে যায়? সেটা হচ্ছে শুষ্নী। 3 নাম্বার, লেড নাইট্রেটের সংকেত কি? সেটা হচ্ছে PbNO3(2). তো কোনটা কার সংকেত এগুলো মনে রাখবে এবং লেখা প্র্যাকটিস করবে, তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় দেবেই। এরপর বিজ্ঞানী স্যার আইজাক নিউটন কত খ্রিস্টাব্দে আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? 1666 খ্রিস্টাব্দে। 5 নাম্বার, একটি কীটনাশক পদার্থের নাম লেখো। তো কার্বারিল হচ্ছে একটা কীটনাশক পদার্থ। 6, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? পাকস্থলীতে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl থাকে। এরপর 3-এর দাগে সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, 5 নাম্বার 1 করে। প্রথমটা, সুগন্ধি স্প্রেতে ফ্রেয়ন থাকে, ঠিক আছে, ফ্রেয়ন থাকে, এটা হচ্ছে মিথ্যা। এরপর চুনাপাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড, এটা মিথ্যা। হচ্ছে সঠিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট চুনাপাথরের। এরপর 3-এরটা হচ্ছে অম্বল হলে খেতে হয় পেনকিলার ওষুধ, না, পেনকিলার ব্যথার জন্য খেতে হয়, এটা মিথ্যা। 4, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সমান সময়, এটা সত্য। এরপর ফেরিক যৌগে আয়রনের যোজ্যতা হচ্ছে 3, এটাও সত্য। তো কার কোনটা যোজ্যতা এগুলোও কিন্তু ভালো করে পড়বে। এরপর 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি, 2 নম্বর করে, টোটাল 10। এরপর বলছে বস্তুর জাড্য ধর্ম কাকে বলে? উদাহরণ দাও। তো উত্তরটা দেখে নাও। পদার্থের যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু স্থির থাকতে চায় বা গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে চায়, অর্থাৎ তার অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে বাধা দেয়, তাকে বস্তুর জাড্য ধর্ম বা জড়তা বলে। উদাহরণ হচ্ছে একটি স্থির বলকে ধাক্কা না দিলে স্থিরই থাকে। চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন, কারণ তাদের শরীর বাসের গতির সাথে গতিশীল থাকতে চায়। এটা হচ্ছে কি? বস্তুর জাড্য ধর্মের উদাহরণ। এরপরে 2, শকুন বিলুপ্তির অন্যতম 2টি কারণ কি কি? তো শকুন বিলুপ্তির অন্যতম 2টি কারণ হচ্ছে, প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে ডাইক্লোরোফেনাক নামক ওষুধের ব্যবহার। তো গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ডাইক্লোরোফেনাক নামক
ব্যথানাশক ওষুধ শকুনের জন্য অত্যন্ত বিষাক্ত। ঠিক আছে, এই ওষুধটা কী হয়, এই ওষুধটা হচ্ছে এই ওষুধযুক্ত মৃত পশুর মাংস খেয়ে শকুনের কিডনি নষ্ট হয়ে যায় এবং তারা মারা যায়। অর্থাৎ গরু গবাদি পশুর জন্য ওই যে কীটনাশক আছে ডাইক্লোরোফেনাক, এটা কিন্তু ব্যবহার করা হয়। এবার এটা যখন ব্যবহার করা হয় অনেক সময় পশুগুলো মারা গেলে তখন তার মাংসটা শকুন খায় এবং শকুন খেলে কিন্তু শকুনেরও কিন্তু মৃত্যু হয়। এরপরে বাসস্থানের অভাব ও খাদ্যের সংকট। তো বনভূমি ধ্বংস এবং নগরায়নের কারণে শকুনের নিরাপদ বাসস্থানের অভাব দেখা দিয়েছে। এছাড়াও মৃত পশুর সংখ্যা কমে যাওয়ায় তাদের খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। এরপর গলনের লিনতাপ বলতে কি বোঝায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নির্দিষ্ট চাপে উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়েও একক ঘরের কঠিন পদার্থকে সম্পূর্ণরূপে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই কঠিন পদার্থের গলনের লিনতাপ বলে। এবার সাবান কি, সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্ভিজ্জ তেলের সঙ্গে কস্টিক সারের NaOH বা KOH বিক্রিয়ায়। এটা দেখে নাও, চর্বি বা উদ্ভিজ্জ তেল এর সাথে কস্টিক সার মিশিয়ে সাবান এবং গ্লিসারিন তৈরি করা হয়। এবার সমতা বিধান করতে হবে। দেখো CaCl2 Na2SO4 আছে, তো CaSO4 NaCl, তো দেখো এখানে একটা Ca আছে, এখানে একটা Ca আছে, দুটো Cl আছে, এখানে একটা, তাহলে এখানে যদি 2 লিখে দিই তাহলে দুটো Cl হয়ে যাবে। Na দুটো, এখানে দেখো Na দুটো হয়ে গেছে, SO4 একটা, SO4 একটা। তো এটা হচ্ছে সমতা বিধান। তো তোমরা সমতা বিধান সমীকরণ যেহেতু দুদিকে সমান হয়ে গেছে এখানে সমান চিহ্ন দিয়ে এইভাবে কিন্তু লিখে দেবে। এরপর একটা দেখো CuNO3 এইটা আছে, দেখো এখানে একটা Cu, এখানে একটা Cu, এখানে NO3 কটা আছে, N আছে হচ্ছে দুটো, N আছে একটা, এখানে 2 লিখে দিলে N দুটো হয়ে যাবে। এবার O3 কটা আছে, O3 3 দুগুণে 6টা, আর এখানে একটা 6টা, এখানে 6টা, আর এখানে হচ্ছে একটা 2 4, 6টাই তো হয়ে যাচ্ছে। তাহলে এর আগেও একটা 2 দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আর একবার দেখি, এটা দাও, এটা বন্ধ করে দিই এটা। তাহলে এখানটা হচ্ছে দুটো Cu, এখানে একটা 2 দিতে হবে, তাহলে দুটো Cu। এখানে হচ্ছে N হচ্ছে কটা, দুটো, আর 2 দুগুণে 4টে, N হচ্ছে দুটো হয়ে যাচ্ছে তাই না, তাহলে এখানে একটা দিতে হবে, 4 দিতে হবে এখানটা, সরি, তাহলে এখানটায় 4 দিতে হবে, 4, তাহলে দুটো 4টে এনে হয়ে গেলো। এখানটায় ও হচ্ছে 3 দুগুণে 6 12টা, এখানে ও হচ্ছে 2 8 আর হচ্ছে 10 12টা, 4 দুগুণে 8 10 আর 2 12টা। তো এইভাবে কিন্তু সমতা বিধানটা হয়ে গেল। এটা একটু ইম্পর্টেন্ট আছে, কঠিন যেহেতু, তাহলে এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এটা আগেরটা যেমন সোজা ছিল এটা কিন্তু ততটা সোজা না, তো এইটা তোমরা ভালো করে অবশ্যই দেখবে। এরপরে দেখো চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো। দেখো এই আলোর এই ছবি রাখতে হবে এবং অবিলম্ব, প্রতিষ্ঠিত রশ্মি, প্রতিসরণ কোণ, বিভেদ কোণ এগুলো কিন্তু আমাদের পয়েন্টিং করতে হবে। ঠিক আছে, দেখো প্রতিষ্ঠিত রশ্মি, অবিলম্ব, ঠিক আছে, তাহলে প্রতিসরণ কোণ, বিভেদ তল, এগুলো তো এই ছবিটা তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এটা কিন্তু তোমাদের বইয়েও আছে, তো ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও 5 করে। ঠিক আছে, 3টি দিতে হবে। প্রথমটা বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ নির্দেশ করে একটি বালতিতে কাঠি প্রবেশ করালে বা দণ্ড ধরে নাও সেটিকে বাঁকা দেখা যায় কেন। তো প্রথমটার উত্তরটা দেখে নাও। প্রথমটার উত্তরটা হচ্ছে আমরা জানি C/5 = F - 32/9, এটা আমরা জানি। এবার এখানে বলছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে, তাহলে C = F হবে। এখানে জায়গায় C এর জায়গায় Fটা বসিয়ে দিলাম, তাহলে কোনাগুনি গুণ করলে কি হবে, 9F = 5F মাইনাস এর সমানটা হবে না, এক লাইনে হয়ে গেছে তাই না, এটা কোনাগুনি গুণ করবে, তাহলে এটা হবে 9F = 5F মাইনাস এটা গুণ করলে 5 দুগুণে 10 আর 16 এটা হবে। এবার যদি এটাকে এফগুলোকে একদিকে আনি তো -5F = -160 হবে, এটা একবারে হয়ে গেছে করা। ঠিক আছে, তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ করবে। এবার 9F থেকে 5F বিয়োগ করলে 4F, আর এদিকে 160 ছিল, তাহলে এবার 160, এটা 4টা এদিকে চলে আসলে ভাগ হয়ে যাবে, তো কাটাকাটি করলে F = -40 হয়ে যাবে। তো -40 ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেলের পাঠ কিন্তু সমান হবে। তো ইম্পর্টেন্ট অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখবে এবং পারলে এটা কিন্তু ডাইরেক্ট মনে রাখবে, অনেক সময় শর্ট কোয়েশ্চেনও দিয়ে দেয়, তখন ক্যালকুলেশন করার দরকার নেই, শুধু উত্তর লিখলেই হবে। এবার দেখো বালতিতে কাঠি বা ছুঁচ দিলে হচ্ছে
বাঁকা দেখায় কেন? জলে আংশিক নিমজ্জিত কাত করা দণ্ডের জায়গায় তোমরা এখানে কাঠিও লিখতে পারো, ঠিক আছে? যে অংশটি জলের ওপরে থাকে সেখান থেকে আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে আসে এবং দণ্ডের ওই অংশকে আমরা প্রকৃত স্থানে দেখি, কিন্তু দণ্ডের জলে ডোবানো অংশের প্রতিটি বিন্দু দিকে আগত রশ্মি জল থেকে বায়ুতে প্রতিশ্রুত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওই রশ্মি বরাবর তাকালে বিন্দুগুলির প্রতিবিম্ব প্রকৃত অবস্থান থেকে কিছুটা ওপরে দেখা যায়। এই উপরে দেখা যায় বলে এইসব জলের নিচ থেকে এইভাবে জলের নিচ থাকা দণ্ডটির অংশ জলদল থেকে কিছুটা বেঁকে উপরের দিকে উঠেছে বলে মনে হয়। যেটা ভালো করে পড়বি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 2-এর দাগে দেখো, প্রথমটা 2-এর এর দাগে আছে নিউটনের প্রথম গতিসূত্রটি কিসের সূত্র বলা হয়? সূত্রটি বিবৃতি করো। তো নিউটনের প্রথম গতিসূত্রকে হচ্ছে জড়তার সূত্র বলা হয়। সূত্রটি হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কার্য কাকে বলে? কার্যর পরিমাপের সূত্র লেখো। তো কার্য হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বলের দিকে সরণ ঘটে তবে কার্য হয়েছে বলা হয়, বা কাজ করার ক্ষমতা এটা, ঠিক আছে? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটির বলের দিকে যে সরণ হয় তাকে কার্য বলে। এবার কার্যের হচ্ছে সূত্রটা দেখো, কার্য সমান বল ইন্টু সরণ, অর্থাৎ বল প্রয়োগ করলে যদি সরণ হয় তখন তাকে কার্য বলে। এরপরে পারমাণবিক সংখ্যা কাকে বলে? ভর সংখ্যার সঙ্গে সম্পর্ক কি? সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন? তো দেখো, পারমাণবিক সংখ্যা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, প্রোটনের সংখ্যাকে। আর ভর সংখ্যার সঙ্গে সম্পর্ক কি? কোনো পরমাণুর ভর সংখ্যা হলো তার নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউটনের সংখ্যার যোগফল, অর্থাৎ ভর সংখ্যা সমান সমান কি? পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যার পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, এটাই সম্পর্ক। আর সিমেন্ট ঢালাইয়ের পর জল দেওয়া হয় কেন? দেখো, সিমেন্ট ঢালাই করার পর তাতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কারণ সিমেন্টে থাকা রাসায়নিক যৌগগুলোর সঠিক হাইড্রেটেশন বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য জল অপরিহার্য। এই বিক্রিয়ার ফলেই সিমেন্ট শক্ত হয়ে জমাট বাঁধে এবং ঢালাই মজবুত ও টেকসই হয়। এবার 4-টা দেখো, সোডিয়াম ক্লোরাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়া ঘটালে কি ঘটবে? বিক্রিয়ার সমীকরণ দাও। থার্মোসেটিং প্লাস্টিক বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সোডিয়াম ক্লোরাইড NaCl দ্রবণ এবং সিলভার নাইট্রেট AgNO3 মেশালে কিন্তু ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া ঘটে এবং কি হয়? এতে সাদা তলানি সিলভার ক্লোরাইড হয়। সিলভার অর্থাৎ সাদা তলানি, তলায় কিন্তু সাদা রঙের সিলভার ক্লোরাইড তৈরি হয় এবং সঙ্গে কিন্তু সোডিয়াম নাইট্রেট NaNO3ও কিন্তু তৈরি হয়। তো এটা সমীকরণটা দেখে নাও। সিলভার ক্লোরাইড NaCl এবং সিলভার নাইট্রেট AgNO3 যদি বিক্রিয়া করি তাহলে এখানটায় হচ্ছে কি হবে? এই এজিটা সিএলকে নেবে, AgCl, এবং NA-টা NO3কে নেবে, দিয়ে এইভাবে কিন্তু বিক্রিয়াটা হবে। তো বিক্রিয়াটা মনে রাখা খুবই ইজি। তো AgCl কি? অদ্রবণীয় এবং সাদা তলানি। এবার থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে? এই ধরনের প্লাস্টিক একবার তাপ দিয়ে কোনো নির্দিষ্ট আকৃতিতে ঢালাই করলে তাকে আর দ্বিতীয়বার গলানো যায় না। এই প্লাস্টিকগুলিতে তাপ দিলে এদের অণুগুলির মধ্যে স্থায়ী ক্রস লিঙ্কিং তৈরি হয়, যার ফলে এরা পুনর্ব্যবহারযোগ্য হয় না, যেমন ব্যাকালাইট ও মেলামাইন। এটা ভালো করে পড়বা। এরপরে লাইফ সায়েন্স পার্টে চলে আসবো। তো দেখো, একটি বাক্য তো দাও, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমটা হচ্ছে কোন রোগে বিসূচিকা নামে পরিচিত? তো হচ্ছে কলেরা রোগ হচ্ছে বিসূচিকা নামে পরিচিত। তারপরে 2-এরটা একটি মেগাডাইভার্সিটি দেশের নাম লেখো। তো মেগাডাইভার্সিটি দেশ হচ্ছে ভারত। অন্যান্য উদাহরণ তোমরা ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়াও দিতে পারবে। এরপর হচ্ছে এমন একটি ছত্রাকের নাম লেখো যা খাবারে বাসা বাঁধে। তো হচ্ছে রাইজোপাস, এছাড়া তোমরা পেনিসিলিয়াম, নিউরোস্পোরা এগুলো কিন্তু দিতে পারবে। 3টে নাম দিয়ে দিয়েছি, পরীক্ষা একটা চাইলে একটাই দেবে। এরপরে 4-টা হচ্ছে কোলাজেন প্রোটিন কোথায় থাকে? তো অস্থি, টেন্ডন এবং লিগামেন্টে থাকে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় অনেক বাদ দেয়। এরপরে হাঙরের যকৃৎ নিঃসৃত তেলে কোন ভিটামিন থাকে? ভিটামিন ডি থাকে। তারপরে চাষের ক্ষেত থেকে পাওয়া একটি বর্জ্যের উদাহরণ দাও। তো এটা হচ্ছে কি? DDT। তারপরে শূন্যস্থান পূরণ করো। তো প্রথমটা হচ্ছে প্রাত্যহিক মূত্রের মাধ্যমে দেহ থেকে গড়ে কত জল বেরিয়ে যায়? তো প্রতিদিন দেহ থেকে হচ্ছে 1.5 থেকে 2 লিটার জল বেরিয়ে যায়। তারপরে হিমালয় এশিয়ার ড্যাশ বড় বড় নদীকে পুষ্টি করে, 9টি বড় বড় নদীকে পুষ্ট করে।
তারপরে দেহের ওজনের স্বাভাবিক বিএমআই এর মান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কত 18.5 থেকে 24.5, এটা হচ্ছে স্বাভাবিক বিএমআই। এবং বিএমআই বার করার সূত্রটা এবং কী করে এগুলো একটু তোমাদের বইয়ে ছক আছে, একটু দেখে নেবে, ইম্পর্টেন্ট। তবে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থকে কী বলে? অ্যালার্জেন বলে। এরপরে কেরলের ড্যাশ ভ্যালি অবস্থিত, সাইলেন্ট ভ্যালি অবস্থিত। তারপরে 6 ড্যাশ নামে একটি সময় পরিচিত ছিল যক্ষা রোগ, হোয়াইট ডেড নামে কিন্তু যক্ষা রোগ পরিচিত ছিল এক সময়। এরপরে বেমানান শব্দটি খুঁজে বার করো 5টি। প্রথমটা হচ্ছে আত্মসচেতনতা, মানসিক অবসাদ, মনোযোগহীনতা, মানসিক উদ্বেগ। তো বেমানান হচ্ছে আত্মসচেতনতা। কেন সেটা আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। মানসিক অবসাদ, মনোযোগহীনতা এবং মানসিক উদ্বেগ এগুলো হচ্ছে মানসিক সমস্যার লক্ষণ, কিন্তু আত্মসচেতনতা এটা হচ্ছে ইতিবাচক মানসিক গুণ, এই জন্য এটা বেমানান। এরপরে দস্তা, পারদ, হিরে, নিকেল। তো বেমানান হচ্ছে হিরে, কারণ হচ্ছে এই যে পারদ, দস্তা এগুলো হচ্ছে ধাতুকল্প, আর হিরে হচ্ছে অধাতব পদার্থ, কার্বনের রূপভেদ। তারপরে হচ্ছে কালাজ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গু আর চিকনগুনিয়া। তো এখানে কালাজ্বরটা বেমানান, কারণ হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া এই 3টি রোগই মশার মাধ্যমে ছড়ায়, কিন্তু কালাজ্বর হচ্ছে স্যান্ডফ্লাই বা বালুমাছির মাধ্যমে হচ্ছে ছড়ানো একটি রোগ। তারপরে সিনকোনা কুইনাইন আর সর্পগন্ধা রেসারপিন, গঙ্গা শুশুক আর হচ্ছে পেনিসিলিয়াম পেনিসিলিন। এর মধ্যে গঙ্গা আর শুশুকটা বেমানান, কারণ হচ্ছে সবগুলি একটি উৎস, উদ্ভিদ ছত্রাক এবং তার থেকে প্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ পদার্থ, উদ্ভিদ ছত্রাক এবং তার থেকে প্রাপ্ত একটা ওষুধ, কিন্তু গঙ্গা আর শুশুক একটা প্রাণী, ঠিক আছে, এই জন্য এটা বেমানান। এরপরে ভিটামিন এ, সি, ডি এবং কে। এখানে হচ্ছে ভিটামিন সিটা বেমানান, কেন হচ্ছে? কারণ ভিটামিন এ, ডি, কে হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, কিন্তু ভিটামিন সি হচ্ছে জলদ্রবণীয়। তো এই প্রশ্নটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও হয়ে যাচ্ছে, যে কারণগুলো লিখে দিয়েছি, তো অবশ্যই কারণগুলোও তোমরা ভালো করে পড়বে। এরপর 4টা বলছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 3টে প্রশ্ন উত্তর দিতে হয় 5 করে। প্রথমটা বলছে মধুমেহ বলতে কি বোঝো? পরিবেশ সংরক্ষণে বাদাবনের ম্যানগ্রোভ অরণ্যের 2টি ভূমিকা লেখো। প্রসাধনী সামগ্রী রং করতে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়? তো মধুমেহ বা ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না, ফলে রক্তে হচ্ছে শর্করার পরিমাণ বেড়ে যায়। এবং ম্যানগ্রোভ অরণ্যের ভূমিকা হচ্ছে কি? ম্যানগ্রোভ গাছগুলি সমুদ্র উপকূল বরাবর দেওয়ালের মতো কাজ করে, যা ঘূর্ণিঝড়, সুনামি থেকে উপকূলের জনবসতিকে রক্ষা করে। এগুলি সমুদ্রের লবণাক্ত জলকে ছেঁকে মাটির গুণাগুণ বাড়াতে সাহায্য করে এবং উপকূলীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। এরপর হচ্ছে প্রসাধনী সামগ্রীর রং। তো প্রসাধনী সামগ্রী রং করতে সাধারণত টাইটেনিয়াম ডাইঅক্সাইড, আয়রন অক্সাইড এবং অন্যান্য অজৈব রঞ্জক বা পিগমেন্ট ব্যবহার করা হয়। এরপরে খাদ্যজাল কাকে বলে? উদাহরণ দাও। তো দেখো, খাদ্যজাল কোনো বাস্তুযন্ত্রে যখন একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে যুক্ত হয়ে জালের মতো একটি জটিল কাঠামো তৈরি করে, তাকে খাদ্যজাল বলে। এর মাধ্যমে শক্তির প্রবাহ একাধিক পথে ছড়িয়ে পড়ে। উদাহরণটা হচ্ছে কি? একটি ইঁদুরকে সাপ, পেঁচা উভয়ই খেতে পারে, আবার একটি সাপকে হচ্ছে পেঁচা, শিয়ালও খেতে পারে। এই ধরনের বহুমুখী সম্পর্কই কিন্তু খাদ্যজাল নামে পরিচিত। এবং মানসিক সমস্যার একটি কারণ আর প্রতিকার। দেখো, মানসিক সমস্যার কারণ হচ্ছে কি? অতিরিক্ত মানসিক চাপ, একাকিত্ব এবং হচ্ছে পারিবারিক সমস্যা। আর প্রতিকার কি? মন খুলে কথা বলতে হবে, মেডিটেশন বা যোগব্যায়াম করা এবং প্রয়োজনে পেশাদার চিকিৎসকের সাহায্য নেওয়া। এবার হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্যের একটি পার্থক্য লেখো, রক্তাল্পতার একটি কারণ লেখো। তো দেখো, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য, তোমরা এটা এইভাবে কিন্তু ছক করেও লিখতে পারবে, আমি নিচে লিখেছি। তো প্রক্রিয়াজাত খাদ্য কি? এই ধরনের খাদ্য প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত হলেও সেগুলোকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়, যেমন প্যাকেটজাত বিস্কুট, হচ্ছে টিনজাত সবজি। আর হচ্ছে সংশ্লেষিত খাদ্য, এই খাদ্যগুলি সম্পূর্ণরূপে কৃত্রিমভাবে রাসায়নিক প্রক্রিয়ার ব্যবহার করে তৈরি করা হয়, যেমন কৃত্রিম মিষ্টি, কৃত্রিম রং। এটা তোমরা চাইলে ছক করে লিখতে পারো, এভাবেও লিখতে পারো। এবার রক্তাল্পতার একটি কারণ দেখে নাও। রক্তাল্পতার প্রধান কারণ হচ্ছে শরীরে আয়রনের অভাব। আয়রনের অভাবে হিমোগ্লোবিন তৈরি ব্যাহত হয়, যা রক্তে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয়। এবার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ ও প্রতিকার। তো লক্ষণটা দেখে নাও, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, সর্দি। আর প্রতিকার হচ্ছে কি? প্রচুর বিশ্রাম নেওয়া, প্রচুর জলপান করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া। এই রোগ প্রতিরোধে প্রতি বছর ফ্লু ভ্যাকসিন নেওয়া যেতে পারে। এবার আমাদের লাস্ট প্রশ্ন, উদ্ভিদের তৈরি খাদ্য তৈরিতে আলোর ভূমিকা কী এবং উদ্ভিদ কিভাবে পরিবেশ থেকে জল সংগ্রহ করে? তো আলোর ভূমিকা হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরির মূল প্রক্রিয়া সালোক সংশ্লেষ সম্পূর্ণভাবে আলোর ওপর নির্ভরশীল।
এই প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোক শোষণ করে কার্বন ডাইঅক্সাইড ও জল থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আলো এই প্রক্রিয়ায় শক্তির উৎস হিসাবে কাজ করে। আর জল সংগ্রহ, উদ্ভিদ তার মূলের সাহায্যে মাটি থেকে জল সংগ্রহ করে। মূলের মূলরোমগুলো কৈশিক প্রক্রিয়ায় মাটি থেকে জল শোষণ করে এবং তা জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদের পাতা পর্যন্ত ছড়িয়ে দেয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিটের 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আমি আশা করছি তোমাদের এই রকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর যারা এখনও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে। আর যারা পিডিএফটা কিনতে চাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাইরেক্ট কিনে নিতে পারবে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে, এবং এই কথাটাই লিখবে যে স্যার বাই পিডিএফ ক্লাস সাবজেক্ট লিখে দেবে, এবং তারপর আমি তোমাদের QR কোড দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেখানে পেমেন্ট করলেই তোমাদের আমি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট পিডিএফ দিয়ে দেবো। এছাড়া তোমরা লিঙ্ক থেকেও কিন্তু কিনতে পারবে। তো যাদের লাগবে তারা পিডিএফটা নিয়ে নেবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।